আজকে যদি ধর্মঘট হয় তাহলে হেঁটে যাব, না হলে মোটর বাইকে। আপনি যদি এই কথাটির অর্থ খুব সহজভাবে বুঝে থাকেন তাহলে মাইক্রোসফট এক্সেলের যৌক্তিক সমস্যা সমাধানগুলো আমরা ঠিক ততটাই সহজে বুঝতে পারি। মানে অনেককেই দেখেছি মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন সমস্যা, যেমন ইলেকট্রিক বিল, রেজাল্ট তৈরি করা, হাউস রেন্ট অথবা পার্সেন্টেজ বের করার জন্য বিভিন্ন ধরনের সূত্র মুখস্থ করে। আসলে কি সূত্র মুখস্থ করে কাজ করা সম্ভব? এতে কিন্তু আপনার কাজের লোড দিন দিন বাড়তেই থাকবে, আপনি কিন্তু কাজ শেষ করতে পারবেন। তাহলে আমাদের কি করতে হবে? পুরো ভিডিওটি আপনার মনোযোগ দিয়ে দেখলে আপনার নিশ্চয়ই একমত হবে যে আসলে সূত্রগুলো মুখস্থ করার বিষয় না, এটি শুধুমাত্র কিছু গঠন কাঠামো এবং কিছু বেসিক ব্যাপারের মাধ্যমে আমরা করে ফেলব। এই যৌক্তিক সমস্যা সমাধান করার জন্য আমাদের যে বিষয়টি সম্পর্কে জানতে হবে সেটি হচ্ছে অপারেটর। আসলে অপারেটর কি সেটা জেনে নেন। মাইক্রোসফট এক্সেলের অপারেটর বোঝার আগে আমরা সাধারণ অপারেটর সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আমরা কম্পিউটার অপারেটরের নাম শুনেছি, আমরা লিফট অপারেটরের কথাও শুনেছি। কম্পিউটার অপারেটর যেরকম কম্পিউটারকে পরিচালিত করে, একটি লিফট অপারেটর ঠিক তেমনি লিফটকে পরিচালিত করে। এরকম অপারেটর হচ্ছে কিছু বিশেষ চিহ্ন বা প্রতীক যেগুলো কোনো ভ্যালু বা ভেরিয়েবলকে অপারেট করেছে। এটি মূলত কোনো একটি ইনস্ট্রাকশন বা নির্দেশনা বোঝাতে আমরা বোঝাই। 10 + 10 = 20, 10 - 10 = 0, 10 × 10 = 100, 10 / 10 = 1। এর প্রত্যেকটি ক্ষেত্রে 10 ব্যবহার করা সত্ত্বেও রেজাল্ট কিন্তু বিভিন্ন সময় বিভিন্নটা এসেছে। এর কারণ হলো মাঝখানের যে চিহ্নগুলো সেই এই বিশেষ প্রতীকগুলোকে বলা হয় অপারেটর। মাইক্রোসফট এক্সেলও বিভিন্ন ধরনের অপারেটর আমরা ইউজ করে থাকি। এগুলো যেমন আছে হলো এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন বা গুণ চিহ্ন, ডিভিশন বা ভাগ, পার্সেন্টেজ বা শতকরা এবং এক্সপোনেনশিয়াল বা ঘাত, গুণ করা। এর মধ্যে এডিশন এবং সাবট্রাকশন নর্মাল গণিতের এবং পার্সেন্টেজ, এই তিনটা নর্মাল গণিতের যে রকম আমরা সাইন বা প্রতীক ব্যবহার করি সেগুলোর মধ্যে। বাট মাইক্রোসফট এক্সেলের গুণের ক্ষেত্রে আমরা অ্যাস্টেরয়েড বা মাল্টিপ্লিকেশন সাইনটা ইউজ করে থাকি। আর ভাগের ক্ষেত্রে ডিভিশন বা এই স্লাইস অংশটা স্ল্যাশ এই প্রতীকটা ব্যবহার করে, এবং এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে এই গ্রেড এই সাইনটা ব্যবহার করে। এগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটরস অফ। তারপরে আছে হলো আরো কিছু এক্সেলের অপারেটর আমরা ইউজ করে থাকি যেগুলো হলো মানে সম্পর্কীয়, একটা আরেকটার সাথে সম্পর্কিত। এই অপারেটরগুলো বলা হয়, যেমন ইকুয়াল আছে সমান সমান, যদি দুই পাশে জিনিস সমান সমান হয় তখন ইকুয়াল। গ্রেটার দেন সাইন ইউজ করা হয় যখন বাম পাশের সংখ্যাটার ভ্যালু বেশি হয় ডান পাশের তুলনায়, তখন গ্রেটার দেন। লেস দেন হয় যখন বাম পাশের সংখ্যার ভ্যালুটা ডান পাশের সংখ্যার ভ্যালু থেকে কম হয়, তখন লেস দেন সাইন ইউজ করা হয়। গ্রেটার দেন অর ইকুয়াল সাইন, এই সাইনটা ব্যবহার করা হয় যখন বাম পাশের সেলের ভ্যালু ডান পাশের সেলের ভ্যালুর তুলনায় সমান অথবা বেশি হয়, তখন এটা। আর লেস দেন অর ইকুয়াল সাইন ব্যবহার করা হয় যখন বাম পাশের সেলের ভ্যালু ডান পাশের সেলের ভ্যালুর সমান অথবা ছোট হয়, তখন এই সাইন ইউজ করা হয়। আর নট ইকুয়াল ব্যবহার করা হয় যখন বাম পাশ এবং ডান পাশের সংখ্যার ভ্যালু সমান হয় না, তখন। এই সমস্ত অপারেটরকে বলা হয় রিলেশনাল অপারেটর অফ এক্সেল, কারণ এগুলো একটা আরেকটার সাথে সম্পর্ককে নির্দেশনা দেয়। তো এখন যদি আমরা আমার আগের অবস্থায় ফিরে আসি, আমরা যেখান থেকে শুরু করেছিলাম যে যদি হরতাল হয় তাহলে আমরা কি করব? তাহলে হেঁটে যাব, অন্যথায় বাইকে যাব। দেখেন, আপনারা যদি খেয়াল করেন, আমরা শুরু করেছি যদি দিয়ে। একটি একটা যদি হরতাল হয়, আমার লজিক কি? লজিক হলো যদি হরতাল হয় তাহলে কি করব? এই যে হরতাল হয়, এটা আমার লজিক। যদি এটা হয় তাহলে হেঁটে যাব, তার মানে হরতাল হলেই আমি হেঁটে যাব, অন্যথায় বাইকে যাব। যদি না হয়, যদি ফলস হয়, আমি যে লজিকটা দিয়েছি সেটা যদি ফলস হয় তাহলে বাইকে যাব। এই সিম্পল ফর্মুলাটাই আমরা এখন এক্সেলে যদি বসাই, তাহলে দেখেন এক্সেলে যে কোনো ফর্মুলা বসাতে আমরা ইকুয়াল সাইন ব্যবহার করি। ইকুয়াল দিয়ে আমরা কি লিখবো? ইফ, যদি। যেটা আমি যদি দেখি এই যদি, তারপর লজিক। লজিকটা কি বলছি? হরতাল হয়, তাহলে হরতাল হয় এটা আসবে, তাহলে হেঁটে যাব, ট্রু। আর ফলস, যদি না হয় হরতাল তাহলে বাইকে যাব। এটা যদি আমি এক্সেল এখন বসাই তাহলে কি হবে? এক্সেলে যদি বসাই ইফ, লজিকটা কি? যদি হরতাল হয়, তারপর ট্রু, যদি হরতাল হয়ে যায় তাহলে কি করব? হেঁটে যাব। আর ফলস, যদি হরতাল না হয়, আমার লজিকটা যদি ভুল হয়, তাহলে আমি কি যাব? বাইকে যাব। বেসিক্যালি এটাই হলো আমার ইফ বা লজিক দিয়ে খুব সহজেই এই হরতাল বা যে কোনো ফাংশনকে আমরা ইজিলি এই হরতাল হওয়ার এই ফাংশনের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। তাহলে চলুন আসুন আমরা এক্সেলে
ফিরে যাই এবং লাইভ কিছু এক্সাম্পল দেখার মাধ্যমে এই ইফ ফর্মুলাটার ব্যবহার শিখে ফেলি। এখন যদি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই, দেখেন আমরা যদি দেখতে চাই যে এক্সেল একটা লাইভ এক্সাম্পল আমরা দেখবো যে কিভাবে এই ইফ ফাংশন দিয়ে আমরা খুব লজিক্যালি একটা রেজাল্ট বের করতে পারি। এখানে কিছু এক্সামের মার্ক এবং রেজাল্টের একটা ঘর দেওয়া আছে। এখন আমি জানি যে 33-এর বেশি পেলে একজন পাস হবে, 33 বা তার বেশি পেলে, আর এর কম পেলে সে ফেল করবে। তো আমি এই রেজাল্টটা কিভাবে বসাবো? সো এটার জন্য সূত্র খুব সহজ। আমরা প্রথমে শুরু করব সেই আগের ফর্মুলা যদি মনে থাকে, হরতালের ফর্মুলাটা। যদি হরতাল হয় তাহলে আমি হেঁটে যাব, না হলে বাইকে যাব। তাহলে যদি 33-এর বেশি পায় তাহলে সে পাস করবে, অন্যথায় ফেল করবে। তাহলে আমরা ফর্মুলা শুরু করবো কিভাবে? ইকুয়াল দিয়ে, তারপর লিখবো আইএফ, ইফ, ট্যাব বাটন প্রেস করব, লজিক্যাল টেস্ট। আমার লজিক্যাল টেস্ট বলছে, আমার লজিক হলো এই ভ্যালুটা, এই এক্সামের এই সেলের ভ্যালুটার মান অবশ্যই 33-এর বেশি হতে হবে। তাহলে আমি কি বলবো? 33-এর বেশি অথবা তার সমান সমান হতে হবে। গ্রেটার দ্যান অর ইকুয়াল, যদি 33 বা তার বেশি পায় তাহলে কি হবে? তাহলে সে ভ্যালু ইফ ট্রু, যদি 33-এর সমান বা বেশি পায় তাহলে কি হবে? ভ্যালু ইফ ট্রু, পাস। তো আমরা এক্সেলে যে কোনো সংখ্যা বদলে যদি কোনো ওয়ার্ড বসাতে চাই তাহলে একটি কোটেশন মার্ক, ডাবল কোটেশন মার্ক দিতে হয়। দিলাম, দেওয়ার পর PASS, পাস, কমা। যদি 33-এর বেশি বা সমান পায় তাহলে পাস। আর ভ্যালু ইফ ফলস, যদি 33-এর বেশি না পায় বা সমান না পায় তাহলে কি হবে? আবার ডাবল কোটেশন মার্ক FAIL, ফেল। আমি এটা দিলাম, দেওয়ার পর ডাবল কোটেশন মার্ক দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল দিলাম, দেখেন পাস। আমি যদি এখন এটাকে ড্র্যাগ ডাউন করি, দেখেন এই যে, তাহলে কিন্তু দেখেন পাস পাস, এই 28 ফেল করেছে। আমি যদি এটাকে 32 দিই, দেখেন ফেল। আমি যদি এটাকে 33 দিই, পাস। কারণ আমার কন্ডিশন দিয়েছিলাম যে 33-এর উপরে পেতে হবে। এটা আমরা অন্যভাবে বের করতে পারি কিভাবে? ধরেন ইকুয়াল দিলাম আইএফ, ইফ, লজিক্যাল টেস্ট, যদি 33-এর কম পায়, তার মানে এই সেলের ভ্যালুর মান যদি 33-এর কম হয় তাহলে কি হবে? যদি 33-এর কম সে পায় তাহলে আমরা ধরে নিতে পারি সে ফেল, FAIL, ফেল। আমরা আগের ভাবে আবার একইভাবে ডাবল কোটেশন মার্ক দিয়ে ফেল দিলাম। আর যদি আমার লজিক্যাল টেস্ট এটা হলো 33-এর কম যদি পায় তাহলে ফেল, আর যদি ফলস হয় মানে 33-এর বেশি পেয়ে থাকে তাহলে কি হবে? পাস, PASS, পাস দিয়ে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেখেন পাস। দেখেন একইভাবে কিন্তু সেম রেজাল্টই আসছে। তার মানে আপনি লজিকটাকে জাস্ট নিজের মতো করে সেট করে বসিয়ে দিলেই আপনার কিন্তু রেজাল্ট এসে পড়বে। এখানে কিছু স্কোর দেওয়া আছে, স্কোর 2 এবং স্কোর 1। আমরা চাচ্ছি এই দুইটি স্কোরের মধ্যে ম্যাক্স স্কোর কোনটা সেটা এখানে আসে। তো আমরা যেটা করব সেই একই ফর্মুলা, ইকুয়াল প্রেস করব আইএফ, ইফ, যদি আমাদের লজিক কোনটা? লজিক হলো এই 46-এর মান বা স্কোর 2 এর মান অবশ্যই এটার থেকে স্কোর 1-এর থেকে বড় হবে। যদি বড় হয়, সত্য হয়, তাহলে ভ্যালু আসবে আমার এই বড় সংখ্যাটাই যেটা আমি সিলেক্ট করেছি। আর যদি ফলস, যদি সত্য না হয়, তাহলে স্কোর 1 মানে আমি যেটাকে ধরে নেই সেই মানে ভুল অংশটাই আমার অ্যান্সার হিসেবে আসবে। দেখেন 46, সেই 39 এবং 46-এর সবচেয়ে বড় সংখ্যা 46, সেটাই আসছে। আমি যদি একটা ড্র্যাগ ডাউন করি, দেখেন এই সবগুলো সেল থেকে 65, 42-এর বড় সংখ্যা 65, সেটাই কিন্তু সে নিয়েছে। ফর এক্সাম্পল এখানে 39 এবং 46-এর মধ্যে 46 বড় সংখ্যা, তাই নিয়েছে। আমি যদি এখানে এটাকে 39-এর জায়গায় 75 করে দিই, দেখেন 75 কিন্তু এসে পড়েছে। তার মানে ওর লজিকে সবসময় বড় সংখ্যাটাকে সে পিক করবে। এখন আমি জানতে চাই এই দুটি সংখ্যার মধ্যে ডিফারেন্সটা কি? পজিটিভ, মানে যোগ, মানে এই দুইটার মধ্যে যে পার্থক্যটা সেটা পজিটিভ লাইনে দেখতে চাই। তাহলে সেটার জন্য কি করব? ইকুয়াল আইএফ, ইফ, আমার লজিক হলো এই 75-এর মান অবশ্যই 46 থেকে, সরি, এই 75-এর মান অবশ্যই এই স্কোর 2 থেকে বড় হবে। এই ভ্যালুটার মান অবশ্যই এই ভ্যালু থেকে বেশি হবে। যদি হয় তাহলে আমি এইটা মাইনাস এইটা দিব। আর ভ্যালু ইফ ফলস, যদি না আসলে
এই 75, এই স্কোর 1টা বড় না, স্কোর 2টাই আসলে বড়, তাহলে এইখান থেকে মাইনাস করি, স্কোর 2 থেকে মাইনাস করি, কারণ এইটা মাইনাস এইটা, ব্র্যাকেট ক্লোজ। দেখেন এইটা দুইটার পার্থক্য হলো 29 এসে বলেছে। এখন আমি যদি এটার মান যদি দিয়ে দিই 46, তো আমি এটার মান দিলাম 40, দেখেন ডিফারেন্স কিন্তু 6 এসে পড়েছে, এই দুটার পার্থক্য 6। সেইভাবে করে আমরা ডিফারেন্সটা বের করতে পারি। নেক্সট হলো ফোর্থ সাবজেক্ট অ্যাড। আমাদের অনেক সময় ফোর্থ সাবজেক্ট অ্যাড করতে হয়, তো সেক্ষেত্রে কি হয় যে কেউ যদি জিপিএ 2 এর বেশি পায় সেক্ষেত্রে বাকিটা টোটাল সিজিপিএর সাথে অ্যাড হয়। তাহলে আমরা এটা কি করব, আমরা চাই ইফ লজিক্যাল টেস্ট, আমার এইটার ভ্যালুর মান যদি 2 এর বেশি হয় তাহলে কি হবে, ভ্যালু ইজ ট্রু, তাহলে আমি এইখান থেকে -2 মাইনাস করে আমি যা থাকবো তা নিব। আর ভ্যালু ইফ ফলস, যদি কম হয়, 2 এর কম হয়, তাহলে কোনো অ্যাড হবে না, 0 থেকে যাবে। তাহলে 3, আমি তাহলে ফোর্থ সাবজেক্ট থেকে কত অ্যাড হবে, 1, কেটে দিলাম। তাহলে এবং এই সেকেন্ড পয়েন্ট থেকে কিন্তু এটা 0.5 অ্যাড হবে 2 থেকে, যেহেতু এটা 2 এখানে কোনো অ্যাড হবে না, 1 অ্যাড হবে না, 3 থেকে 1 অ্যাড। আমি যদি এখানে জিপিএ 5 দিয়ে দিই, দেখেন তার এখানে কিন্তু 3 অ্যাড হবে। নেক্সট পার্সেন্টেজ। আমরা অনেক সময় দেখা যায় যে কিছু সংখ্যক বিক্রি হওয়ার পরে তাতে আমরা ডিসকাউন্ট দিই। ফর এক্সাম্পল আমরা যদি এখানে বলি যে যারা 11,000 টাকার বেশি বিক্রি করেছে তাদের ক্ষেত্রে 10% ডিসকাউন্ট দেওয়া হবে, তাহলে সেটা কিভাবে লিখবো, ইফ লজিক, আমার লজিক কি, এই ভ্যালুটার মান অবশ্যই 11,000 থেকে বেশি হবে, 11,000 থেকে 11,000 থেকে বেশি হবে। যদি বেশি হয় তাহলে কি হবে, তাহলে এই ভ্যালুর সাথে আমি গুণ করব হলো 10%, 10% সে ডিসকাউন্ট পাবে। আর যদি ফলস হয় যে না 11,000 টাকা কম হয়েছে, তাহলে কোনো ডিসকাউন্ট সে পাবে না। দেখেন সে কিন্তু 1250 টাকা ডিসকাউন্ট পেয়েছে, ড্র্যাগ ডাউন করলো, সে 940 টাকার সেল হয়েছে, তাই এখানে কোনো ডিসকাউন্ট পাবে না। 10,000 বাট যেহেতু 11,000 কম, ডিসকাউন্ট পাবে, এখানে ডিসকাউন্ট পাবে না, এখানে পাবে। বাট এখন সে 10,290 এর জায়গায় সে যদি 12,290, হ্যাঁ দেখেন সে কিন্তু ডিসকাউন্ট পেয়ে গেছে 10%। তো এইভাবে করে আমরা ইফ ফর্মুলা দিয়ে খুব লজিক্যালি অনেকগুলো সমাধান করে ফেলতে পারি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।